আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষাপুর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। করোনার দুর্যোগকালীন সময়ে আমাদের অনলাইন পরীক্ষা চলছে। প্রাথমিক তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার তোমাদের ক্লাসের ব্যবস্থা করেছে। তার পাশাপাশি অনলাইনে ক্লাস এবং গুগলের যে ক্লাস তোমাদের হচ্ছে সেগুলি করার সাথে সাথে তোমরা অনলাইন ইউটিউবের ক্লাসের মাধ্যমে উপকৃত হচ্ছ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নবম শ্রেণীর বাংলা গ্রহণগত পড়াবো। তো বাংলা বিষয়ে আজকে আমরা যেটি পড়াবো তা হচ্ছে একটি কবিতা। আমরা বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছি কবিতার পল্লী জননী লিখেছেন জসীমতী। এটি তোমাদের তৃতীয় মাসিক অভিজ্ঞতা সিলেবাসে দেওয়া আছে। তো আজকে তোমাদেরকে প্রথমে আমরা কবি পরিচিতি আলোচনা করবো, তারপর কবিতাটি পাঠ করবো, কবিতাটি বুঝিয়ে দেবো। তোমাদের উদ্দেশ্যে যে কথাটি আমি বারবারই বলি সেটা হচ্ছে যে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং সৃজনশীল দুটার জন্যই তোমাদেরকে যে করতে হয় সেটি হচ্ছে যে তোমাদের গল্প অথবা কবিতা দুটোই ভালোভাবে আগে দেখতে পড়তে হয় এবং বুঝতে হয়। যদি তুমি একটি কবিতা বা গল্প খুব ভালোভাবে বোঝো তাহলে পড়ো, তাহলে কি হবে, তুমি নৈর্ব্যক্তিক প্রশ্ন অথবা সৃজনশীল যে কোনো প্রশ্ন আসলে তুমি সেটা অ্যান্সার করতে পারবে। তার জন্য তোমাকে গল্প বা কবিতাকে খুব ভালোভাবে বুঝে পড়তে হবে। তাহলে আসো প্রথমে আমরা আজকে কবিতা নিয়ে আলোচনা করি। আজকে আমরা যে কবিতাটি পড়ব তার নাম হচ্ছে পল্লী জননী, লিখেছেন জসীমতী। প্রথমে আমরা কবির পরিচিতিটা পড়ে নিচ্ছি। জসীমতীকে পল্লী কবি বলা হয়, এটা তোমরা সকলেই কম বেশি জানো। তাহলে প্রথমে আমরা কবির জন্ম কত সালে হয়েছে সেটা জানি। জসীমতী 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে 3 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কবি তার কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের সহজ ও স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন। পল্লীর মাটি ও মানুষের জীবন চিত্র তার কবিতার নতুন মাত্রা পেয়েছে। পল্লীর মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা, বিরহ মিলনের এমন আবেগ মধুর চিত্র আর কোনো কবির কাব্যে খুঁজে পাওয়া ভার কমে পাওয়া যায় এরকম। এ কারণে তিনি পল্লী কবি নামে খ্যাত। কর্মজীবনের শুরুতে তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরে সরকারি তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেন। ছাত্র জীবনে তার প্রতিভার বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে তার রচিত কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। কবর কবিতাটি জসীমতীর অনবদ্য একটি সৃষ্টি। আবার মনে হয় না কম বেশি কেউ বাকি থাকে যে যারা পড়াশোনা করে তারা কবর কবিতাটি পড়েনি একবার, এরকম খুব একটা মানুষ আছে বলে আমার মনে হয় না। তো তারপরে দেখো, জসীমতীর উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বার্ষি, মাটির কান্না ইত্যাদি। দেখো এখানে উল্লেখযোগ্য প্রশ্ন আসতে পারে যে জসীমতীর নিচের কোনটি জসীমতীর রচিত উল্লেখযোগ্য কাব্য। সেখানে একটি থাকতে পারে যে কোনো নকশি কাঁথার মাঠ থাকতে পারে, অথবা সজন বাদিয়ার ঘাট থাকতে পারে, রাখালি থাকতে পারে, বালুচর থাকতে পারে, যে কোনো একটি থাকবে। বাকি তিনটি হয়তো অন্য কোনো কবির দেওয়া থাকবে। তোমাকে অবশ্যই সঠিক প্রশ্নটি পড়ে সঠিক উত্তরটি করতে হবে। এই ক্ষেত্রে আরো একটি বিষয় যেটা তোমাদেরকে সবসময় বলি যে প্রত্যেকটি নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য তোমাদের 1 মিনিট করে সময় থাকে। তোমরা যেটি করবে সেটা হচ্ছে যে প্রশ্নটি পড়বে এবং উত্তরগুলি ভালো করে দেখবে। দেখে অনেক সময় সিমিলার উত্তর থাকে, তোমরা তো না পড়ে অ্যান্সারটা করে দাও, দেখা যায় উত্তর ভুল হয়। তোমরা যেটা করবে প্রশ্নটি পড়বে, উত্তর 4টা পড়বে, তারপরে রাইট অ্যান্সার দেবে। যতই তোমার জানা থাকুক, তুমি কনফিডেন্টলি জানো যে এটার অ্যান্সার এটা না, তারপরেও তুমি অ্যান্সার করবা না। তুমি যেটা করবা সেটা হচ্ছে পড়বা এবং উত্তরগুলি পড়বে, পড়ে সঠিক উত্তরটা ঠিক দেবে। তারপর দেখো তার কি আছে, তার নকশি কাঁথার মাঠ কাব্য বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। চলে মুসাফির তার ভ্রমণ কাহিনী। এখন প্রশ্ন আসতে পারে যে জসীমতীর যে ভ্রমণ কাহিনীটি রয়েছে তার নাম কি, বা নিচের কোনটি জসীমতীর ভ্রমণ কাহিনী। তাহলে কি হবে, চলে মুসাফির। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।
এছাড়া সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি 21শে পদক লাভ করেন। 1976 সালে 14 মার্চ কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। এবার আমরা দেখো কবিতায় আসি। পল্লী জননী, পল্লী মানে কি? গ্রামের, জননী মানে হচ্ছে মা। তাহলে পল্লীর যে গ্রাম বাংলার যে মায়ের এক চিত্র তিনি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। মা যে তার সন্তানকে কতটা মমতায় আগলে রাখে, বা পুত্রের জন্য বা সন্তানের জন্য মায়ের যে কি পরিমাণ ত্যাগ, সেটাই আমরা এই কবিতায় অনেকটাই তুলে ধরেছেন এবং সেটাই আমরা এর কবিতায় দেখতে পাবো। তো আমরা প্রথমে কবিতাটি পাঠ করছি। পল্লী জননী লিখেছেন ঋষিমতী। রাত থমথম, স্তব্ধ নিত, ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথাও সারা কার। রাত যখন থমথমে স্তব্ধ হয়ে গেছে, একদম নীরব, তখন কি হয়েছে? ঘোর অন্ধকার, মানে খুবই অন্ধকার। যখন নিঃশ্বাস যে ফেলে, আমরা যে শ্বাস ফেলি, নিঃশ্বাস তাও শোনা যায় নাই কোথাও সারাকার, কারণ শ্বাস পড়ার সারাও শোনা যাচ্ছে না। রুগ্ন ছেলের শিওরে বসিয়া একলা জাগিছে মাতা, শিওর করুণ চামনি ঘুম ঘুম যেন দুলিছে চোখের পাতা। রুগ্ন মানে রোগাক্রান্ত ছেলে, তার শিওরে মানে মাথার কাছে বসিয়ে কে যাচ্ছে? একলা মা জেগে আছে। কি করছে? করুণ চাহনি, তার চাহনিটা ছিল, তাকানোটা ছিল খুবই করুণ। ঘুম ঘুম যেন, ঘুম ঘুম চোখের পাতাটা ঘুরছে তার। শিওরের কাছে নিবু নিবু দ্বীপ উড়িয়া উড়িয়া জলে, তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরাণ দোলে। শিওরের কাছে মানে মাথার কাছে যে প্রদীপটি আছে, সেটা কি হচ্ছে? নিবু নিবু করে জ্বলছে জলে। তারই সাথে সাথে কি হচ্ছে? মায়ের পরাণটা মানে হৃদয় কি হচ্ছে? ধোলাচ্ছে। ঘন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদোডোবা হতে বহিছে কঠোর পচান পাতার গ্রাম। মশা আসছে কিভাবে? মশা যখন অনেক দল করে আসে তখন বন বন শব্দ হয়। তো এখানে সেই শব্দটি বলা হচ্ছে যে বন বন করে কি আসছে? মশা আসছে। বুনো মানে বুনো যে মশা, সেটা কোথা থেকে আসছে? এদোডোবা হতে বহিছে পচান পাতার গ্রান। পচা পাতার মানে কি? পচে গেছে এমন পাতার গ্রানটা এদোডোবা থেকে আসছে। তারপর দেখো, ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসছে শীতের বায়ু, শিওরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। কি হয়েছে? তাদের ছোট কুড়ে ঘর, ঘরটার বর্ণনা আমরা পাচ্ছি যে ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসছে শীতের বায়ু। তখন শীতের কাল, শীতের সময় ছিল, শীতের যে ঠান্ডা হওয়া সেটা তাদের বেড়ার ফাঁক দিয়ে আসছে। এখানে তাদের যে চিত্র, তারা দরিদ্র পরিবারের ছিল, সেরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। তাদের ছোট একটি কুড়ের ঘর ছিল এবং সেই কুড়ের ঘরে কি হয়েছে? বেড়ার ফাঁক দিয়ে শীতের বায়ু আসছে। শিওরে বসিয়া, মাথার কাছে বসে মাতা কি করছে? তার মা ছেলের আয়ু গুনছে। ছেলে কয়, এবার আমরা ছেলের বর্ণনা পাচ্ছি। ছেলে কয় মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া, এবার শুয়ে থাকে কবে। এখন ছেলে তার মাকে জিজ্ঞেস করছে যে কত রাত বাকি, কখন সকাল হবে। মানে কি করছে? তার যে ভালো লাগছে না, এমন করিয়া এবার শুয়ে থাকে কবে, এমন করে কে শুয়ে থাকে। তো এখন দেখো তার মা পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি, মা কয় বাচ্চারে চুপটি করিয়া ঘুমতো একটিবার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না, কি করিব আমি তাই। মা বলছে কি চুপ করে ঘুমিয়ে থাকার জন্য, ছেলে কি করছে? রেগে গেছে। সে বলছে যে ঘুম না আসলে কি করবে। পাণ্ডুর গালে চুমু খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারি সাত। পাণ্ডুর গাল মানে, পাণ্ডু হচ্ছে ধূসর, মানে রক্ত শরীরে যখন থাকে না তখন শরীরটা খুবই প্যাকাশে থাকে, তখন সেটাকে বলা হয় পাণ্ডু। সেরকম গালগুলি তার প্যাকাশে এবং ধবধবে সাদা হয়ে আছে। সে পাণ্ডুর গালে মা কি করছে? চুমু খেয়েছে। চুমু খায় এবং গায়ে, সারা গায়ে তার হাত দেয়। যত স্নেহ তার বুকে আছে, একজন মা তার সন্তানের জন্য যত স্নেহ আছে তার সবটাই তাকে দেওয়ার চেষ্টা করছে। নামাজের ঘরে মৌপাতি মানে দরগায় মানে দান,
ছেলেরা তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। নামাজের ঘরে মানে এখানে মসজিদকে বোঝানো হয়েছে। এখানে মোমবাতিটা কি, মোমবাতি দেওয়া হচ্ছে এক ধরনের মানত করে দেওয়া। তো বলছে নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, দরগায় দান করে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের একটা জিনিস যেটা তারা বিশ্বাস করে, সেটা কুসংস্কারগুলো তারা বিশ্বাস করে যে দরগায় কোনো কিছু মানত করলে হয়তো বা তার সন্তান সুস্থ হয়ে যাবে। ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কইতে কইতে মুখখানি ভাসে ভুলিয়া নয়ন নীল। সে যখন আল্লাহ রসুলের কাছে চাইছে তার সন্তানকে ভালো করে দেওয়ার জন্য, তখন কি হচ্ছে, নয়ন মানে হচ্ছে চোখ আর নীল মানে হচ্ছে পানি, তখন তার চোখের পানিতে কি হয়েছে, মুখখানি ভেসে গেছে। বাঁশবনে বসি ডাকখানা কুয়ো রাতের আগার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপরির বন হেলি। এখানে বাঁশবনের যে একটি বর্ণনা আসছে, বাঁশবনে কি হচ্ছে, কানা কুয়ো কি করছে, রাতের আগার ঠেলি, বাদুরের পাখায় বাতাসেতে পড়ে সুপরির বাগান বন হেলি। সুপরির বনগুলি অনেক চিকন থাকে এবং দেখবা বাতাসে নুয়ে পড়ে, হেলে যায়। তো সে তারই একটি বর্ণনা দেওয়া হচ্ছে। চলে কোনো পথে জোনাকি মেয়েরা কুয়াশার কাপড় ধরি, দুধ ছাই কিবা শঙ্কায় মার পড়া মুখে ভরি। ছেলে অসুস্থ, তার মায়ের সবসময় একটা শঙ্কা আছে, সেই শঙ্কায় কি হচ্ছে, মায়ের পড়াটা বারবার আটকে উঠছে। তারপর দেখো, যে কথা ভাবিতে পড়া শিহরে তাই ভাসে রিয়া কোণে, বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল মনে। যে কথা ভাবিতে পড়ার মানে হচ্ছে হৃদয়, যে কথা ভাবতে হৃদয় কি করে, শিহরে উঠে, তাই বারবার তার হৃদয় মানে তার মনের কোণে বারবার ভেসে উঠছে। তখন কি বলছে, সে আবার কল্পনা করছে যে না ভালো হয়ে যাবে, এই আশাটা সে তার মনের মধ্যে বুনছে। ছেলে কয় মা গো পায়ে পড়ি বল, ভালো যদি হই কাল পরিবের সাথে খেলিবার গেলে দিবি না তো তুই গাল। এখন আবার ছেলে তার মাকে বলছে যে ভালো পায়ে পড়ি বলো, ভালো যদি হই কাল, কাল যদি সে ভালো হয়ে যায় তাহলে কি করবে, পরিবের সাথে খেলিবার গেলে দিবি না তো তুমি গাল। যদি পরিবের সাথে সে যদি কাউকে ভালো হয়ে যায়, তাহলে যদি পরিবের সাথে খেলা করতে যায়, তাহলে তার মা তাকে কি গাল যেন দিবে কিনা সেটা সে জানতে চাচ্ছে। আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমাকে এত রোগ হতে করিতে পারিত খারাপ। গ্রামের আরো একটি যে কুসংস্কার আছে, সেটা হচ্ছে যে ঝাড় ফুঁকে মানুষ সুস্থ হয়ে যায়। এখানে আমাদের দেশে যে রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য ঝাড় পানি ফু দেওয়া বা ঝাড় ফুঁকে যে প্রচলন আছে, সেটাই বলা হয়েছে ঝাড়ফুঁক থেকে ঝাড়ফুঁকের মাধ্যমে রোগ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে। তো এখানে রহিম চাচা সেই ধরনের চিকিৎসা করে থাকে, সেজন্য সে তার মাকে বলছে যে আচ্ছা মা বলো, এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমার এত রোগ হতে করিতে পারি তো খারাপ, মানে একেবারে তার চাচার ঝাড়ার কারণে সে একেবারে সুস্থ হয়ে খারাপ হয়ে যেত, এমন হয় না, এখনই আমার এত রোগ হতে করিতে পারি তো খারাপ। মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। মা কি করে, মা রুগ্ন ছেলের মুখের দিকে তাকিয়ে থেকে সে যখন কথা বলে এবং মায়ের চোখে কি হচ্ছে, ভাষা ভাষা তার যত কথা সেগুলি মায়ের মনে পড়ে যাচ্ছে। শোন মা আমার লাটাই কিন্তু রাখিও যত্ন করে, রাখিও ট্যাপের মোয়া বেঁধে তুমি সাত নদী শিকা পড়ে। এখন সে তার মাকে কি বলছে, বুড়ির যে তার নাটাই আছে সেই নাটাইটা যেন মা তার যত্ন করে রাখে, এবং ট্যাপের যে মোয়া আছে সেই মোয়াটা কি করবে তার জন্য, সাত নদী শিকা, শিকা মানে হচ্ছে হাঁড়ি রাখার এক ধরনের, টানিয়ে রাখার এক ধরনের শিকা ওটাকে বলা হয়, ওখানে যেন ট্যাপের মোয়াটা রেখে দেয় শিকা পড়ে। খেজুরের গুড়ের নয়া পাতালিতে কুটুমের কোলা ভরে, কুরুমের কোলা ভরে, ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ করে। সম্মুখ মানে সামনে। কি কি রাখার কথা বলা হয়েছে এখানে দেখো, একটা হচ্ছে তার লাটাইটা যত্ন করে রাখার কথা বলা হয়েছে, ট্যাপের মোয়ার কথা, তারপরে খেজুরের গুড়ের নয়া পাটালিতে কুরুম মানে হচ্ছে মুড়ি, কুরুমের কোলা করে, ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ করে, তার সামনে রাখার জন্য বলা হচ্ছে।
ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় ভুলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলো, থম থম কালো রাত। ছেলেটা যখন চুপ করে গেল, মা কি করেছে, মা ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং বাইরে তখন কি হচ্ছে, জোনাকির আলো, থম থম কালো রাত। রুগ্ন ছেলে শিওরে বসিয়া কত কথা পড়ে মনে, কোন দিন সে যে মায়ের না বলে গিয়েছিল দুর্বনে। এখন মা তার ছেলে, রুগ্ন ছেলে শিওরে বসে যখন কি হচ্ছে, তার আগের কথা মনে পড়ে যাচ্ছে। কোনো একদিন সে কি করেছে, মায়ের না বলে দুর্বনে চলে গিয়েছিল। সাজ হয়ে গেল তবু আসে না কো, আইটাই মার প্রাণ, হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষ করিয়া গান। এখন দেখো, সে যখন দুর্বনে গিয়েছিল মাকে না বলে, সাজ মানে হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা হয়ে যায়, তারপরেও ছেলেটি কিন্তু আসে না। মার প্রাণ কি করছে, আইটাই করছে। তখন মা হঠাৎ শুনিল যে ছেলে আসতেছে। এক পোছা ঘুরে বেথুল তাহার ঝুমুর ঝুমুর বাজে, ওরে মুখ পোড়া কোথাছিলি অমনি একালির সাজে। সে কি করেছে, তার পোছা ভরে কি করেছে, বেথুল এগুলি কি করতেছে, বাজতেছে। ঝামুর ঝুমুর বাজে, ওরে মুখ পোড়া, মুখ পোড়া বলে তার মা তাকে শাসন করার যে একটা ভাষা, সেটাই ব্যবহার করেছে। মুখ পোড়া বলেছে, ওরে মুখ পোড়া কোথায় গিয়েছিলি এমনই কলি সাজে। এমন সন্ধ্যাবেলায় কোথায় ছিল সেটাই তার মা জানতে চাচ্ছিল। কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার, কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার, ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মিটিবার। আজকে তার সে কথাগুলি মনে পড়তেছে। গরিবের ঘর তার কি করেছে, ছোটখাটো ছেলের অনেকগুলি বায়না সে কি করতে পারে নাই, মিটাতে পারে নাই। আঙ্গুরের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই, বলেছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই। আঙ্গুরের দিন মানে, আঙ্গুরের দিন হলো মেলার দিন বা হাটের দিন। সে হাটের দিনে কি করতে চেয়েছিল, পুতুল কিনতে চেয়েছিল। যখন তার মার কাছে পয়সা ছিল না, সে কি বলেছে, মুসলমানের আড়ং, আড়ং মানে হচ্ছে মেলা বা হচ্ছে দোকান, সেটা দেখিতে নাই। কারণ আসলে মায়ের কাছে পয়সাই ছিল না। সে তখন তাকে কি বলে বোঝাবে, সে বলেছে যে মুসলমানের আড়ং দেখিতে নাই। সেই কথাগুলি মায়ের আজকে মনে পড়ছে। করিম সে গেল আজুর চলিল এমনই প্রশ্নমালা, উত্তর দিতে দিহুনি মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। যখন মা বলেছে যে মুসলমানের আড়ং দেখিতে নাই, তখন ছেলেটি বলতো যে তার বন্ধু আছে করিম, আজিজ, তারা তো যাচ্ছে। এমন অনেক প্রশ্ন করতো। তখন মায়ের কি হতো, মায়ের মনের মধ্যে জ্বালাটা দ্বিগুণ হয়ে যেত। কারণ মা তো জানে তার কাছে অভাবের ফলে সে তারকে পয়সা দিতে পারছে না। কিন্তু সেই কথা শোনার পর, ছেলের প্রশ্ন শোনার পর মায়ের আরো জ্বালা বেড়ে যেত। আজও রোগে তার পথ্য জটিনি, ওষুধ হয়নি আনা, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা। আজ কি হয়েছে, আজও যে তার সে যে রোগে ভুগছে সেটার পথ্য মানে ওষুধ এবং খাবার দাবার, সেটা জটিনি, ওষুধও আনা হয়নি। ঝড়ে কাঁপার পরে নীরের পাখিটি কি করে, মায়ের ডানার নিচে যেমন মানে জায়গা করে নেয়, তেমন আছে ও। ঘরের চালাতে হুতুম ডাকিছে অকল্যাণের সুর, মরণের দুধ এরু বুঝি খায়, হাঁকে মায় দূর দূর। কি বলছে, ঘরের চালে হুতুম ডাকছে। হুতুম মানে হুতুম প্যাঁচাটাকে কি করে মানুষ অকল্যাণ মনে করে। মা মনে করছে যে হুতুম প্যাঁচা ডাকছে মানে এটা অকল্যাণের সুর। মা কি করছে, মা মনে করছে যে মরণের দুধ এরু বুঝি। মা তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। পচা ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিছে ঝুড়ি ঝুড়ি, কিষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। পচা ডোবায় কি হচ্ছে, পচা ডোবা হতে হুতুম ডাকিছে, না সরি, পচা ডোবা হতে বিরোহিনী ডাকিছে ঝুড়ি ঝুড়ি। কেন, কারণ কিষাণ ছেলেরা কি করেছে, তার বাচ্চা চুরি করেছে। ফেরে ঘন ঘন মশা দলে দলে, বুনো বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা ছোঁয়া জল ঝরেছে তাহার সনে। রুগ্ন ছেলে শিওরে বসিয়া একলা জাগিছে মাতা, সম্মুখে তার ভোরপুর জুটি মহাকাল রাত পাতা। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আদারের সাথে জুটিয়া তাহার ফুরাই এসেছে তেল। আদারের সাথে আলো যখন জ্বলছে জ্বলছে, অনেক রাত পর্যন্ত জ্বলছে, সে কি করছে, এখন তাহার তেলও ফুরিয়ে আসছে। তাহলে দেখো, আমরা এই কবিতার মাধ্যমে কি দেখতে পাচ্ছি, জসীমউদ্দিনের
যে পল্লী মায়ের যে মমতাময়ী মা, মায়ের থেকে মমতাময়ী আর কেউ হয় না, সেই চিত্রই আমরা এখানে দেখতে পাচ্ছি। রুগ্ন ছেলে শিয়রে বসে রাত জাগে। মা কি করছে? মা তার পুত্রের পুরোনো দিনের কথা মনে করছে। দারিদ্রতার কারণে অনেক প্রয়োজনীয় বা আনন্দের যেই আয়োজন না করতে পারার যে ব্যর্থতা, সেটা কি করছে? মা বারবার মনে করছে। পুত্রের শিয়রে তার নিভু নিভু যে প্রদীপটি আছে এবং চারদিকে মশার অত্যাচার, বেড়ার ফাঁক দিয়ে কি হচ্ছে? শীতের বায়ু আসছে, বাতাস আসছে সেটা, এবং রুগ্ন পুত্রের কি হচ্ছে? ঘুম স্বাভাবিকভাবে আসছে না। মা পুত্রকে আদর করে আর রোগ ভালো করে দেবার জন্য কি করে? দরগায় মানত করে। আর দুরন্ত ছেলেটি কি করে? ছেলে ভালো করে কি কি খেলতে যাবে, কি কি খাবার খাবে, সেগুলি বর্ণনা এখানে দেখছি। এখানে কি হচ্ছে? মাতৃস্নেহের অনিবার্য যে মাতৃস্নেহের যে মানুষের মানে মাতৃর যে স্নেহ, সেটাই আমরা এই কবিতার মাধ্যমে দেখতে পেয়েছি। তো দেখো আমরা একটু পাঠ করে চিঠিটা পড়ে নেই। পল্লী জননী কবিতাটি কবি জসীমউদ্দীনের রাখালি কাব্য থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট যে কোন কাব্যগ্রন্থ থেকে পল্লী জননী কবিতাটি এসেছে, বা প্রশ্ন হতে পারে জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে পল্লী জননী কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে অবশ্যই তোমরা অ্যান্সার দিবে যে রাখালি কাব্য। এখন আসতে পারে যে কোন কাব্যগ্রন্থ থেকে পল্লী জননী কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে বা নেওয়া হয়েছে। তাহলে অবশ্যই উত্তরটি হবে রাখালি। মায়ের মতো মমতাময়ী আর কেউ নেই। রুগ্ন পুত্রের শিয়রে বসে রাত জাগে এক মায়ের মনোকষ্ট, পুত্রের চঞ্চলতা স্মরণ করে আর দারিদ্র্যের কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য ও আনন্দ আয়োজন করতে না পারার ব্যর্থতা এই কবিতা উল্লেখ করা হয়েছে। পুত্রের শিয়রে নিভু নিভু প্রদীপ, চারদিকে মশার অত্যাচার, বেড়ার ফাঁক বলে আসা, রাতের শীত, রুগ্ন পুত্রের ঘুম স্বাভাবিকভাবেই আসে না। মা পুত্রকে আদর করে, তার রোগ ভালো করে দেবার জন্য দরগায় মানত করে। পুত্র ছেলে ভালো হয়ে গেলে হয়ে খেলতে যাবে এবং তখন তার মা তাকে কিচ্ছু বলতে পারবে না, এমন অঙ্গীকার সে মায়ের কাছ থেকে আদায় করে নেয়। আবদার মুখ পুত্রের দিকে চেয়ে গ্রামীণ মায়ের মনে অনেক কথা জাগে। তার সামর্থ্য নেই বলে রোগের ঔষধপত্র কিছুই জোটাতে পারেনি। রুগ্ন পরিবেশে রোগীর সামনে নিয়ে এক পল্লী মায়ের মনে পুত্র হারানোর সংজ্ঞা জেগে ওঠে। অপ্রত্য স্নেহের অনিবার্য আকর্ষণই এই কবিতার মূল কথা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে কবিতাটি তোমাদের পড়ানো হলো। তোমরা কবিতাটি বাসায় ভালো করে পড়ে নিবে। সে পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো, বাসায় থাকো। আল্লাহ হাফেজ।